আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডক্টর এস.এম. নওশেদ। উনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক এবং মেডিসিন রোগীদেরকে সেবা দিয়ে আসছেন। তো আজকে আমার বাংলা স্টুডিওতে উনি আসছেন গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। আমরা বিভিন্ন জটিল রোগ বা অন্যান্য রোগ সম্পর্কে রয়েছে, কিন্তু কিছু কিছু রোগ আছে যে বিশেষ একটা সময় কিন্তু হয়ে থাকে। এই রোগগুলো দেখা যায় যদি কারো বাসায় শুরু হয় পুরো পরিবারে হয়ে থাকে, বা একটা এরিয়া যদি শুরু হয় পুরো এরিয়াতে শুরু হয়। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। অনেকে আমরা চিন্তিত হয়ে যাই, যারা কর্মস্থলে থাকে তারা অনেক সময় বাসায় কে কি অসুস্থ সেই বিষয় নিয়ে কিন্তু অনেক চিন্তিত হন। তো এই বিষয়গুলির কারণ বা কি কি রোগগুলি থাকতে পারে, সেই রোগগুলি থেকে কিভাবে মুক্ত থাকতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের সম্মানিত অতিথির সাথে কথা বলবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা স্টুডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। তো স্যার, আপনি যদি একটু বলেন বর্তমান যে এখন যে সময়টা আবার শীত আসার পথে প্রায়, তো এই মুহূর্তে কোন ধরনের রোগগুলো আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব করতে পারে, আসতে পারে? ধন্যবাদ। আসলে এখন বর্তমান যে সময়টা, এখন যে এটা তো সিজন চেঞ্জ হচ্ছে, তো দেখা যাচ্ছে যে সকালের দিকে একটু ঠান্ডা থাকতেছে, দুপুর দিকে গরম, বিকালের দিকে একটু ঠান্ডা থাকতেছে, রাতের দিকে একটু দেখা যাচ্ছে কুয়াশা পড়তেছে। এই যে একটা শীত আসি ভাব যে সময়টা আর কি, এই সময় আসলে সবচেয়ে কমন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঠান্ডা কাশি। সর্দি ঠান্ডা কাশি এটা হচ্ছে সবচেয়ে কমন। এখন আরেকটা কারণ হচ্ছে আমাদের এখন যে সব জায়গাতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। কনস্ট্রাকশনের কাজ চলার কারণে সব ধুলোবালির পরিমাণটা অনেক বেশি। আপনি দেখবেন যে রাস্তা সব জায়গায় কিন্তু রাস্তা কাটা, বালু ফেলে রাখছে, এবং এটার কারণে প্রচুর ধুলাবালি থেকে অনেকে অ্যালার্জির সমস্যাটা বেশি হচ্ছে। ঠান্ডা কাশি এবং অ্যালার্জি এগুলো এখন বেশি হচ্ছে আর কি। আচ্ছা, যার অ্যালার্জি আছে তার থাকলেও এই মুহূর্তে একটু বেড়ে যাবে, এবং যাদের আছে তার তো ডেফিনেটলি বেড়ে যাবে, আর যার নাই তারও সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যদি যে কেউ যদি সে মাস্ক ইউজ করে, সেটা তার জন্য তার মনে করি বেনিফিট একটা বিষয়। এটা খুব সুন্দর একটা পরামর্শ। অবশ্যই মাস্ক ব্যবহার করলে যেটা হয়, ধুলাবালি যেটা বা ডাস্ট যেটা বা পোলেন যেটা, সেটা অনেকটা এখানে ফিল্টার হয়ে যায় আর কি। সেক্ষেত্রে মাস্ক পরাটা আমি মনে করি যে সবার ক্ষেত্রে সুস্থ মানুষের জন্য কিন্তু আমি মনে করি মাস্ক পরাটা তার ওয়েদারটা একদম তার ভিতরে সুন্দর থাকছে বা এরকম কোনো সমস্যা হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক যারা অভিভাবক আছি, আমরা শিশুদের জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই যে শীত আসতেছে, এই ক্ষেত্রে বাচ্চাদের জন্য কি কি ধরনের সমস্যা, কি কি ধরনের রোগগুলি আসতে পারে বা হতে পারে? ঠান্ডা কাশি, কারো কাছে যদি কোনো বাচ্চা যদি অ্যাজমার সমস্যা থাকে সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে। আরটিআই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা হতে পারে। আর অ্যালার্জি প্রবলেম এগুলো তো হয়। আর এখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে গত 2-3 বছর ধরে ডেঙ্গুটা কিন্তু এই সময় কিন্তু হচ্ছে, যেটা আগে বলা হতো যে শুধু বর্ষাকালে হয়। এখন কিন্তু ডেঙ্গু দেখা যাচ্ছে যে এই যে এরকম অক্টোবর, নভেম্বর, এই ডিসেম্বরেও কিন্তু আপনার এই যে ডেঙ্গু হচ্ছে আর কি। জ্বর হলে এখন বাচ্চাদের জ্বর হলে বাচ্চার ফ্যামিলিতে একটু সতর্ক থাকতে হবে, ডেঙ্গু টেস্টটা কিন্তু করাই নিতে হবে। আচ্ছা, যদি এটা তাহলে কি একটা পরামর্শ আপনার কাছে জানতে পারি যে কতদিন জ্বর থাকলে আমরা ডেঙ্গু টেস্টটা করাবো বা করানোর জন্য অভিভাবক? আসলে আমি মনে করি যে জ্বর হলেই আসলে ডেঙ্গু টেস্টটা করে ফেলা উচিত, মানে নিশ্চিত হয়ে যাওয়ার জন্য। এখন তো ডেঙ্গু অ্যানাসমান যে টেস্ট, এটা একদিনের জ্বরও আপনার কিন্তু এটা রিপোর্টটা পাওয়া যায়। আগে যেরকম যে বলা হতো যে 5 দিনের জ্বর না হলে মানে ডেঙ্গু টেস্ট করা উচিত, এখন আইজিএম টেস্টটা করা হতো। আর এখন স্ট্রিপ যে অ্যানাসমান টেস্টটা করে ওটা একদিনেই এটা জানা যায়। একদিন জ্বরের বয়স যদি একদিন হয় সেটা জানা যায়। যদি কেউ মানে দেখতে চান যে একটু ওয়েট করে দেখতে চান, তাহলে আমি মনে করি যে 3 দিনের মাথায় টেস্টটা করে নিলে ভালো আর কি। তাহলে অনেক সচেতন অভিভাবক আছে যে তার বাচ্চাদেরকে খুব ভালোভাবে রাখতে চায়, পরিপাটি করে রাখতে চায়, কোনো অসুস্থতার হতে পারে। এখন সে এক্সট্রা কি টেক কেয়ার করতে পারে, যে টেক কেয়ারের মাধ্যমে তার সন্তান হয়তো অসুস্থ হবে বা এরকম একটা মনোভাব তার ভিতরে কিভাবে রাখা যেতে পারে বাচ্চাদেরকে? বাচ্চাদের যে ইমিউনিটি বাড়াইতে হবে আর কি, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা যাওয়া। এই জন্য বাচ্চাদের ভিটামিন সি জাতীয় খাবার, যেগুলো ফল টল, লেবু বা কি বলে মালটা বা কমলা, এগুলো একটু বেশি করে খাবে। আর বাচ্চাদেরকে যদি একটু মধু খায়, ভালো মধু যদি পাওয়া যায়, সকালবেলা যদি একটু মধু দেয় বাচ্চাদেরকে, এটাও একটা ভালো একটা অরিজিনাল হতে হবে। খাঁটি মধু যদি পাওয়া যায় সেক্ষেত্রে বাচ্চাদেরকে একটু মধু খাওয়ানো যেতে পারে, তার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। আচ্ছা।
তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো আজকে এই যে স্যারের পরামর্শমূলক কথাগুলি শুনলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, তো আমরা যেটা বুঝলাম যে সিজনাল যে রোগগুলি আসে তার মধ্যে প্রায় একই ধরনের ঠান্ডা কাশিটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো ঠান্ডা কাশিতে বাচ্চাদের সবচেয়ে একটা বড় সুন্দর একটা পরামর্শ দিয়েছে। একসময় যখন 20 সালে আমাদের করোনা পরিস্থিতি আসে তখন কিন্তু মাস্ক একটা বিশাল ব্যাপার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু অভ্যাস হয়ে গেছে মাস্ক ইউজ করা, খুব ভালোভাবে সে কমফর্টেবল ভাবে আরামদায়ক ভাবে সে ইউজ করে। তো যাই হোক এটা ইউজ করতে বলেছেন। আর যারা ছোট্ট শিশু আছে সেই শিশুদের যদি জ্বর আসে তো বাবা মা যারা সচেতন আছেন বা যারা না তাদেরকেও বলা হচ্ছে যে স্যারে বললেন যে ডেঙ্গু টেস্টটা করে নেওয়ার জন্য। এখন খুব সহজ ডেঙ্গু টেস্টটা করে ফেলা যায়, সেটা করে ফেলার জন্য। আর এমনি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য স্যারে কয়েকটা পরামর্শ দিয়েছেন, সেটা হলো ভিটামিন সি জাতীয় খাবারগুলি খাওয়ানোর জন্য উনি বললেন। এবং লাস্টে একটা কথা বললেন যে সুন্দর ভালো লাগলো, সেটা যদি খাঁটি মধু পায়। চিকিৎসাশাস্ত্রে আমরা যদি কোরআনেরও ব্যাখ্যা দিই সেক্ষেত্রে বলা হয় মধুকে সর্ব রোগের ওষুধ বলা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সম্মানিত দর্শক, আজকে আমাদের সম্মানিত অতিথির আলোচনার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলি পেলাম সেটি আমরা ব্যক্তির জীবনে এবং নিজের পারিবারিক জীবনে এবং আমাদের পাশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। নিজে ভালো থাকবো, আরেকজনকে ভালো রাখার চেষ্টা করবো। আমাদের স্টুডিওতে আপনি সেই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।